প্রিয় দর্শক, স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। মধ্যপ্রাচ্য সংকট তৈরি হওয়ার পর থেকেই দেশে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রতিটি উৎপাদন খাত। কমে গেছে রপ্তানি, মূল্যস্ফীতি উস্কে যাওয়ার বড় একটা শঙ্কা তৈরি হয়ে গেছে। নতুন বিনিয়োগ নেই, ফলে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। নতুন সরকার নতুন কর্মসূচি নিচ্ছে, বিনিয়োগ না থাকলে সরকারের পলিসি কেমন হবে, আগামীর অর্থনীতি কেমনভাবে পরিচালিত হবে, সরকারের সাথে দেশের বেসরকারি খাতের সংযোগ কেমন, এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দ্য মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের দেশের যদি পরিসংখ্যানের কথা তুলে ধরি, যে 2,500 থেকে 3,000 বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়, কিন্তু চাহিদা তো 3,500-এর মতো। দীর্ঘদিন ধরেই এই সংকট চলে আসছে, ঘাটতিটা দেখা যাচ্ছে। তাহলে উৎপাদনমুখী কারখানা কিভাবে চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে কিন্তু আমরা একটা চরম সংকটের মধ্যে দিয়ে চলছি। এমনিতেই আজ থেকে ধরেন পতিত সরকারের আগের থেকেই, তার 2-3 বছর আগের থেকে অর্থনীতিতে বিরাট একটা টানাপোড়েন চলছিল। গ্যাসের জন্যে আমরা তখন থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলাম। আমরা সেই সময় গ্যাসের মূল্য 100% বৃদ্ধির পর আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস পাইনি। তারপরে তো মধ্যেখানে একটা পিরিয়ড গেল ইন্টারিয়াম গভর্নমেন্টের। এই সরকার আসার পরে হঠাৎ করে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হতে পরিস্থিতি আরও চরম অবনতির দিকে চলে গেছে। কারণ হচ্ছিল যে এমনি তো আমাদের গ্যাসের সংকট দীর্ঘদিন ধরে, কারণ দেশীয় যে সূত্র রয়েছে সেখান থেকে কিন্তু সেই উৎস থেকে কিন্তু উত্তোলনের কোনো প্রচেষ্টা বিগত 1 দশকের উপর থেকে নেওয়া হয়নি। বাপেক্সকে শক্তিশালী করা হয়নি। ইনল্যান্ডে আমাদের ধারণা যেটা রয়েছে, বা যারা অভিজ্ঞ রয়েছেন তারা বলছেন ইনল্যান্ডের কিন্তু গ্যাসের যথেষ্ট মজুদ রয়েছে, সেটাকে তো উত্তোলন করার প্রচেষ্টা নিতে হবে। আবার অফশোরে আমরা সমুদ্র বিজয় করলাম। মায়ানমার কিন্তু তারপরে 14টা ব্লকে কিন্তু তারা উত্তোলনের কার্যক্রম গ্রহণ করেছে, আমরা একটাও করতে পারিনি। এর জন্যই হচ্ছে কি আজকে যে সংকটটা ঘনীভূত হয়েছে। আমরা প্রায় 30 থেকে 35% এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়েছি, এবং এলএনজিটা তো আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ত। তারপরে আমাদের অবকাঠামোর স্বল্পতা, যে গ্যাসিফিকেশন যে ইউনিট, সেটা দুটোর দিয়ে আমাদের প্রয়োজনের তুলনায় কম, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে এই যুদ্ধের কারণে, এবং সারা বিশ্বে কিন্তু গ্যাসের একটা সংকট সৃষ্টি হয়েছে। এবং পশ্চিমা এক্সপার্টরা বলেন যে যুদ্ধ শেষ হলেও এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে 2030 লেগে যেতে পারে। তো আমরা সেই একটা অবস্থার মধ্যে দিয়ে চলছি। আমরা গেল 15 বছর 20 বছর অথবা স্বাধীনতার পর থেকেই যে দেশীয় গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত যে পদক্ষেপ, যে বিনিয়োগ সরকারি অথবা বেসরকারি খাত থেকে আসার কথা, সেটা দেখতে পাইনি। এর কারণ কি? কারণ হচ্ছিল নীতির প্রশ্ন। কারণ হচ্ছিল আপনার গ্যাস উত্তোলনের নীতিমালা নেওয়া হয়নি, বাপেক্সকে শক্তিশালী করা হয়নি, অফশোরে ড্রিলিংয়ের কোনো রকম সেরকমভাবে উদ্যোগ নেওয়া হয়নি। একটা টেন্ডার হয়েছিল, কিন্তু সেটা মানে বিডারদের আকর্ষণ করেনি, কিন্তু প্রচেষ্টা তো অব্যাহত থাকা ছিল। আমরা কেন যেন মনে হচ্ছিল যে আমরা বাইরে থেকে জ্বালানি নিয়ে চালাবো, সেরকম একটা কমপ্লেসেন্সির জায়গা তৈরি হয়েছিল। যে কোনো কারণে ভেস্টেড ইন্টারেস্ট হয়তো এর মধ্যে কাজ করেছে। সেই জন্যে কিন্তু আমাদের নতুন কূপ খননের কোনো প্রচেষ্টা হয়নি। এই কেবল ইদানিংকালে শুরু হয়েছে। এটাকে আপনার করতে তো সময় লাগবে। আজকে যদি 10 বছর আগে আমরা এখানে একটা ব্যাপক বিনিয়োগ করতে পারতাম, আজকে কিন্তু এই সংকট থাকতো না। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে কিন্তু ঝুঁকি নেই সেভাবে, কারণ সারা বিশ্ব কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে একদম দারুণভাবে এগিয়ে গেছে। আমরা সেখানে পিছিয়ে রয়েছি, কারণ আমাদের পলিসির দুর্বলতা এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার যে সিস্টেম গড়ে ওঠেনি। প্রতি বছর তো 10 থেকে 12 বিলিয়ন ডলার বাড়তি খরচ হচ্ছে এই যে আমদানি নির্ভর গ্যাস নীতির কারণে। তো বৈশ্বিক প্রতিযোগিতায় কি আমরা পিছিয়ে পড়ছি না? অবশ্যই পড়ছি। আমরা তো বললাম তো, আমরা যদি মানে শুধু বঙ্গোপসাগরে অনেকে ধারণা করেন 16 TSF গ্যাস রয়েছে, যেটা আমরা একদমই উত্তোলনের কোনো প্রচেষ্টা নেই। দেশে করলে আমাদের একটা তো নতুন কূপ সৃষ্টি হলে কিছু তো আসতো, সে প্রচেষ্টা নেওয়া হয়নি।
যার জন্য সংকট এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে আমরা 30 to 50% অনেক জায়গায় প্রোডাকশন ব্যাহত হয়েছে। এতে হচ্ছে কি যেমন আমাদের আন্তর্জাতিক বাজারে মানে সক্ষমতা কমে যাচ্ছে, কম্পিটিটিভনেস কমেছে। আর ডোমেস্টিক মার্কেটে যেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এবং যার ফলে আপনি এতে দ্রব্যের উপরে এই প্রভাবটা পড়ছে, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি একটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে আর কি। যদিও কনজিউমার ইন্ডেক্সে গত মাসে একটু কম ছিল, কিন্তু আমি মনে করি যে এই মাস থেকে এইটা বোধহয় সেভাবে ধরে রাখা যাবে না। কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ার পেছনেও তো এটা একটা কারণ হতে পারে। আমরা দেখছি যে জিডিপির আকারের তুলনায় আমাদের বিনিয়োগের মাত্রাটা এই 23-24% আটকে আছে। এটা 30% নিতে হলে আসলে কি ধরনের সংস্কার? আসলে কিন্তু 23% না, আপনার 22-এর নিচে নেমে এসছে প্রায় 22। তো এইটাকে তো আপনাকে আমরা যদি যতক্ষণ পর্যন্ত এটাকে টোটাল পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে 35-এর উপরে না নিতে পারি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবো না। এবং তার সবচেয়ে বড় ইম্প্যাক্টটা যে পড়বে হচ্ছিল কর্মসংস্থানের উপরে। কর্মসংস্থান কিন্তু সংকুচিত হয়েছে ওভার দ্য পিরিয়ড, কোভিডের পরের থেকে আরম্ভ করে রাজপন্থ যে প্রতিকূলতা, তার জন্যে সংকুচিত হয়ে গেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে মানে প্রতিনিয়ত কর্মের জন্য মানুষ শ্রম বাজারে আসছে, কেননা পপুলেশন বেসে শিক্ষিত লোকরা কর্মের জন্য আসছে, মানে অর্ধশিক্ষিত আসে, কিন্তু আমরা তো অত কর্মসংস্থান করতে পারছি না। এটা কিন্তু একটা সামাজিক সমস্যায় দাঁড়িয়ে যাচ্ছে। তার সাথে জড়িত রয়েছে ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা রয়েছে। মানুষজন বেকার থাকে, তখন তাকে তো অন্যদিকে প্রলুব্ধ করে। এই যে ব্যবসার পরিবেশ না থাকা, বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকা, এর পেছনে যে কারণগুলো রয়েছে, পদ্ধতিগত জটিলতা, এটা তো দীর্ঘদিন থেকে এই ব্যবসায়ী সম্প্রদায় বলে আসছে সরকারের সাথে। সরকারকে বারবার মেসেজ দিচ্ছেন আপনারা, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নটা না হওয়ার পেছনে কি কারণ? ব্যাংকের সুদের হার, এটা আপনার আমরা যখন আজ থেকে 3-4 বছর আগে প্রজেক্টগুলি নিয়েছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার আগে, তখন এটা উইদিন 9% ছিল। এখন সেটা 12-14 ক্ষেত্র বেশে যে তারও বেশি হচ্ছে আর কি। এই যে এই ব্যাপক মানে উল্লম্ফনটা হয়েছে আপনার ইন্টারেস্ট রেটে, এটা কিন্তু ইন্ডাস্ট্রি সাস্টেন করতে পারছে না। তারপরে আবার যে নতুন যে আইএমএফের রুল হিসেবে যে ক্লাসিফিকেশন রুলটা করা হয়েছে, 3 মাস পরেই ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। আপনি একটা টার্ম লোন, তার ডিউ হচ্ছিল কোয়ার্টারলি 3 মাস পরে, 3 মাসের একদিন পার হলেই কিন্তু সে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। ক্লাসিফাইড হলে তার সমস্ত ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ কোনো ব্যাংক তাকে আর তখন ডিসবার্সমেন্ট দিচ্ছে না, নতুন লোনও দিচ্ছে না। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী তার ডেট সার্ভিসিং করতে পারছে না, ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। এটা তো অমিনাস, মানে এটা তো অর্থনীতির একটা বিরাট চাপ সৃষ্টি করছে। সাথে সাথে আমাদের ফিসকাল পলিসিটা একদম আমরা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি না, ব্যবসা ফ্রেন্ডলি না। কারণ হচ্ছিল যে দেশে 18 থেকে 20 কোটি লোক, যা আমরা ধরে নিই যে পার ক্যাপিটাল ইনকাম আমাদের $2700 উপরে, সেই দেশে যদি 9 লক্ষ মাত্র ভিএটি প্রদানকারী কোম্পানি বা লোক হয়, আর হচ্ছিল ইনকাম ট্যাক্স তিনধারীরা 1 কোটি হলেও ট্যাক্স দিচ্ছে 50-এর উপরে না, 50 টাকা। এইটা তো একটা অভাবনীয় অবস্থা। এই ট্যাক্স নেট দিয়ে কীভাবে ট্যাক্স বাড়বে, কীভাবে রেভিনিউ আর্নিংস বাড়বে? তারপরে প্রত্যেক বাজেটে কিন্তু রেভিনিউ টার্গেট বাড়ছে। আপনার আগের বছর ছিল 4,80,000 কোটি টাকা, এই ফিসকালে রয়েছে 3,65,000 কোটি টাকা, এবং শোনা যাচ্ছে যে সামনের ফিসকালে হবে 6,40,000 কোটি টাকা। এই যে রেভিনিউর স্ট্রিম যে বাড়ানোর একটা টার্গেট নেওয়া হচ্ছে, এর ব্যাকআপ কী? এর তো কোথা থেকে আয় হবে? আমরা যখন দেখি যারা ট্যাক্স পেয়ার, যখনই দেখি যে এইভাবে টার্গেট ধরা হচ্ছে, তখন আমরা শঙ্কিত হয়ে যাই, কারণ এই চাপটা তো আমাদের উপরে এসে পড়বে। কারণ সরকার তো দীর্ঘদিন ব্যর্থ হয়েছে এই ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য। যারা ট্যাক্স দিতে পারে, 3 লক্ষ টাকার উপরে আয় এই দেশের কোটি কোটি লোকের, কিন্তু আনফর্চুনেটলি সরকারি ব্যবস্থাপনা এনবিআর এগুলি ট্যাক্স নেটের মধ্যে আনতে পারছে না, যার জন্যে ভোগান্তি হচ্ছে যারা করদাতা রয়েছেন তাদের ভোগান্তি হচ্ছে, এবং ক্রমান্বয়ে তারা কিন্তু
আউট অফ বিজনেস হওয়ার দিকে চলে যাচ্ছে। এই যে এনবিআর এর পদ্ধতিগত জটিলতা, এটা নতুন বিনিয়োগের ক্ষেত্রে যেমন বাধা, অন্যদিকে এনবিআর এর পক্ষ থেকেও তো বলা হয় যে আমাদের ব্যবসায়ী যারা রয়েছেন তারাও হচ্ছে নানা ধরনের কর ফাঁকির একটা প্রবণতায় ঝুঁকে গেছেন। বাস্তবতা কি আসলে? আমি বলবো না যে মানে সবাই এখানে সাধু না। এখানে আমরা এমন একটা সমাজ বাস করছি যে আমরা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপের না ব্যবসায়ীরা, আমরা এই সমাজেরই লোক। এই সমাজের যে সমস্ত দুর্বলতা রয়েছে সেটা আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে যে কেউ কর ফাঁকি দেওয়ার প্রবণতা নাই এটা আমি অস্বীকার করবো না, কিন্তু আপনি তো জেনারেলাইজ করতে পারেন না। আর যেখানে আপনি ট্যাক্স নেট বাড়াতে পারছেন না, টার্গেট বাড়াচ্ছেন, তাহলে আপনি কোথা থেকে আয় করবেন? এই যারা নেটের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে করছেন, বিভিন্নবার হয়রানি হচ্ছে। একবার অডিট 3বার করে অডিট করছেন। এই যে হয়রানিটা, মানুষ তো এখন অস্থির হয়ে গেছে। মানে অনেকে মনে করেন যে দেশে বিনিয়োগ করে আমরা বোধহয় ভুল করেছি। পুরনো ব্যবসায়ীদের সরকার ব্যবসা করার জন্য নতুন করে আরও একটা সুযোগ দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ব্যাংকের গভর্নর ইতিমধ্যে বলেছে দেশে ব্যবসার পরিবেশ সমুন্নত রাখা অথবা বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এই উদ্যোগকে কিভাবে দেখেন? আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ দেখি, কিন্তু তার সফলতার মুখ দেখতে পাই না। আপনি বহুতবার শুনেছি আমাদের ওয়ান স্টপ সার্ভিস হবে, একবার বিওআই হলো, সমস্ত একই জায়গা থেকে সমস্ত কিছু সার্ভিস ডেলিভারি হবে, বিডা হয়েছে, কিন্তু আমরা তো কোনো কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই আমরা পড়েছি। আমাদের কোনো একটা লাইসেন্স দিতে, কোনো একটা পারমিট দিতে যে সময়টা লাগে, যতগুলি টেবিল করে, তার তো কমতে এখনও হয়নি। আমরা তো কোনো উন্নয়ন এখানে দেখতে পাচ্ছি না। আমরা কোনো এনেবলিং এনভায়রনমেন্ট এখন পর্যন্ত পাইনি। আমরা শুনছি সরকার, শুধু এই সরকার না, উপর্যুপরি সরকারের কাছে আমরা শুনেছি তারা এই ব্যবস্থা নিচ্ছেন যাতে বিনিয়োগ ত্বরান্বিত হয়, কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি নতুন সরকার এসছেন দীর্ঘদিন পরে, এই ইলেকটেড গভর্নমেন্ট, মানে আমি আশা রাখতে চাই যে তারা সঠিক ব্যবস্থা নেবেন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবেন যাতে নতুন বিনিয়োগ আসে। আমরা যদি নিজেরা দেশীয় বিনিয়োগকারীরা যদি বিনিয়োগের স্বস্তি না পাই, তো বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে আসবে? সেটা তো হবে না। এই যে প্রতি বছর আমাদের দেশের জনসংখ্যার তুলনায় অন্তত 20 থেকে 25 লাখ নতুন কর্মসংস্থান অন্তত তৈরি হওয়া উচিত, হচ্ছে না। নতুন সরকার যে নতুন প্রতিশ্রুতির কথা বারবার বলছে, ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি সরকারকে পরামর্শ দিতে বলা হয়, কি বলবেন? নিরাপত্তাটা সৃষ্টি করতে হবে প্রথম, নাম্বার 1। কারণ হচ্ছে জ্বালানি ছাড়া শিল্প চলবে না, বাণিজ্য চলবে না। তো জ্বালানি সেটা গ্যাস এবং বিদ্যুৎ এবং তেল, যে কারণ আপনার এর সাথে পরিবহন সম্পৃক্ত। তো এই জায়গাটা প্রথম অ্যাড্রেস করতে হবে। 2 নম্বর হচ্ছে নীতিগুলি বাস্তবমুখী করতে হবে এবং কনসিস্টেন্সি অফ পলিসিটা থাকতে হবে। আপনি নীতি আজকে একটা নিলেন, কালকে চেঞ্জ করলেন, সেটা তো কনফিডেন্স ক্রিয়েট করার পরিবর্তে কনফিডেন্স কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলি যদি করা যায় এবং ব্যাংকিং সেক্টরে প্রো বিজনেস করতে হবে, এনবিআরকে প্রো বিজনেস হতে হবে। আমরা যদি কর্মসংস্থানের বিষয় দেখি তাহলে দেখব যে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা ক্ষেত্রে এসএমই খাত যে রয়েছে তারাই 70 থেকে 80% পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে তারাই আবার বেশি পরিমাণে আর্থিক সংকটে থাকে। বাস্তবতা কি? ব্যাংকিং সিস্টেমটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তেলো মাথায় তেল দেওয়া, ক্যারিং কোল টু দ্য ক্যাসেল, বুঝলেন? তো ঘটনা হচ্ছে যে বড়দের ব্যাংক ঋণ দিয়ে সুবিধা পায়, তারা আস্থা রাখতে পারে। ছোটো ছোটো ব্যাংকের পরে ছোটো ছোটো ব্যবসায়ীদের পরে তাদের আস্থা কম, সেই জায়গায় তারা শেখি। আপনি দেখেছেন যে এর আগের সরকার একটা প্রণোদনা দিয়েছিল আপৎকালীন করোনার সময়, সেটার মধ্যে 30,000 কোটি টাকা ছিল বৃহৎ এবং মাঝারি শিল্পের এবং 20,000 কোটি টাকা হচ্ছিল ক্ষুদ্র এবং প্রান্তিক। 30,000 কোটি টাকা কিন্তু তখন খুব অল্প সময়ের মধ্যে ডিসবার্স হয়, কিন্তু 20,000 কোটি টাকার কিন্তু ডিসবার্সমেন্ট মনে হয় এখনও সেটা শেষ হয়নি। কারণ হচ্ছিল এখন সেই সুযোগও নাই, কিন্তু তারা সেটা শেষ করতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছিল ব্যাংকিং সেক্টর খুব প্রোটেক্টিভ থাকতে চায়, তারা তাদের ইনকামটাকে কনসলিডেট করতে চায়। তারা বিজনেসম্যান বাঁচলো কি মরলো, দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন। তারা তাদের পোর্টফোলিও কীভাবে বাড়াবে, তারা কীভাবে তাদের প্রফিট জেনারেট করবে। এইখানে তো বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর, তারা তো শুধু ব্যাংকের দিকটা দেখলে হবে না, দেখতে হবে
সামগ্রিক অর্থনীতিতে। বেসরকারি খাতের সাথে সংযোগের বিষয়টি বারবার বলছেন বাণিজ্য মন্ত্রীও, প্রধানমন্ত্রী স্বয়ং নিজেও বেসরকারি খাতের কিছু কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এই সংযোগটা আসলে কেমন হওয়া উচিত? না, যেটা উদ্যোগ নিয়েছে আমি মনে করি মধ্যেখানে পত্রিকা যদিও আসছিল, বিজনেস কাউন্সিল গঠিত হয়েছে, পরে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন মন্ত্রী পরিষদের অনেকে বলছে না এরকম কিছু হয়নি। তবে একটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিডার মাধ্যমে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ হচ্ছিল যে সেখানে যাদের নাম দেখেছি তারা ভালো ব্যবসায়ী, তারা ইয়াং এবং তাদের ভিশনটা মোস্ট অফ দেম ইয়াং আর কি, এক্সেপ্ট 1-2%। তো সবাই প্রায় ইয়াং। তো তাদের তো নতুন ধ্যান ধারণা চিন্তা রয়েছে, তারা কন্ট্রিবিউট করতে পারবে। তারা যদি অন্যান্য ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে সরকারকে সঠিক পরামর্শ দেয় তাহলে সরকার কিন্তু উপকৃত হবে। সরকার উপকৃত হওয়া মানে দেশের উপকার হওয়া, অর্থনীতির উপকার হওয়া। আমরা যদি ট্রেড বডির লিডারশিপের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এখানকার ট্রেন্ড যেহেতু হচ্ছে যে সরকারের গুড বুকে যারা থাকেন তারাই ট্রেড বডির লিডারশিপে থাকেন। তাহলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বলছেন সংকটের কথা, আবার সরকারের সাথে ট্রেড বডির লিডারদের ভালো একটা সংযোগ। তাহলে নীতিটা ঠিকভাবে প্রণয়ন হচ্ছে না কেন? এটা হয়েছে কি, বিগত প্রায় 15-16 বছর ধরে যেটা হয়েছে, সমস্ত ক্ষেত্রে সমস্ত অর্গানাইজেশন পলিটিসাইজড হয়েছে। আপনি ব্যবসায়ী সংগঠন বলেন, আপনি লয়ার সংগঠন বলেন, ডাক্তারদের সংগঠন বলেন, যেটাই ধরেন সবই পলিটিসাইজ হয়েছে। আসলে এই সংগঠনগুলি পলিটিসাইজ হওয়া উচিত না, এখানে যোগ্য ব্যক্তি আসা উচিত। কারণ হচ্ছে যদি তারা যোগ্য ব্যক্তি না আসে, সরকারকে তারা তো হেল্প করতে পারবে না, এবং তাদের যারা মেম্বার হয়েছে তাদের তো তারা বার্গেনিং এজেন্ট, তো সেই রোলটাও তারা প্লে করতে পারবে না। তো আমি মনে করি যে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবেই ট্রেড বডিগুলি গড়ে তুলবে। আমরা যদি প্রতিবেশী ভারতের দিকে তাকাই তাহলে এমনকি কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে ট্রেড বডির লিডাররা কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের চেয়ে কার্যকর ভূমিকা পালন করেন। আমাদের বিসিসিআই অথবা আদার্স যে সংগঠনগুলো রয়েছে সেক্ষেত্রে কি তারা ব্যর্থ হয়নি? না, আমি বলবো পলিটিসাইজ হয়ে গেলে তো তখন তারা সরকারের পক্ষে গীত গাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না, কারণ তারা তো এসছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে থেকে। আপনি যদি ইন্ডিয়ায় দেখেন, আপনি যে বললেন সিআইআই, বিরাট অর্গানাইজেশন, ওইখানে 3টে ন্যাশনাল বডিজ আছে। একটা হচ্ছিল ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আরেকটা হলো ফিকি যে আমাদের এবিসিসিআর মতো, আরেকটা সিআইআই বড় ইন্ডাস্ট্রিগুলি যারা রিপ্রেজেন্ট করে। তারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং তারা পলিসি মেকিং থেকে আরম্ভ করে সরকারের যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সেটা হয়ে ওঠেনি। গেল 15 বছর ধরে যদি আমরা দেখি বিগত সরকারের সময়, আবার এই সরকারের সময়ও সংসদে এমনকি মন্ত্রিসভাতেও ব্যবসায়ীদের আধিপত্য বেশি। তাহলে এই যারা ব্যবসায়ী সম্প্রদায় থেকে নির্বাচিত হলেন তারা কি কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন? এখানের অসুবিধাটা কি, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের যে পার্টিগতভাবে যারা নির্বাচিত হয়ে আসেন তাদের পার্টির প্রতি লয়্যালটি থাকতেই হয়, এবং আমাদের তো 70 অনুচ্ছেদ এখনও রয়ে গেছে। তো সেখানে যে কোনো মেম্বার খুব মানে ইন্ডিপেন্ডেন্টলি রোল প্লে করার মতো এখনও পরিবেশ সৃষ্টি হয়নি। অতএব পলিটিক্যাল পার্টি যেই পাওয়ারে থাকুক তার যে এজেন্ডা, সেই এজেন্ডা প্রত্যেক মেম্বারকে ক্যারি করতে হয়, এর কোনো বিকল্প নেই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প খাতকে স্থিতিশীল অবস্থায় দেখতে চাই, সরকারের প্রতি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার পরামর্শ কি থাকবে? আমি আশা করি যে সামনের দিনগুলি ভালো হবে এবং সেখানে সরকার প্রোঅ্যাক্টিভভাবে এই অর্থনীতিকে চাঙ্গা করে তোলা। আমরা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে এই সরকার শুরু করেছে, সেখানে উত্তরণ ঘটাতে হলে অনেক কিছু করতে হবে। সেই জিনিসটা কিন্তু তড়িৎ ব্যবস্থা নিতে হবে। আপনার বিদ্যুতের এবং গ্যাসের যে এনার্জি সিকিউরিটিটা সেটা সমুন্নত করতে হবে। অন্যান্য যে সমস্ত রেগুলেটরি পলিসি রয়েছে সেগুলি ঠিক করে একটা এনাবেল এনভায়রনমেন্ট আনতে হবে, যাতে অন্তত 2026-এর মধ্যে আমরা একটা গতি সঞ্চারিত করতে পারি। সেই থেকে আমরা পিক আপ করে সেখানে 2027 থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই আমি আশা করি বর্তমান সরকার এই ব্যবস্থা নেবেন এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন, এবং তার যদি করতে পারেন তাহলে সুফল তো সাধারণ মানুষ পাবে, দেশের সর্বত্র সেটার কিন্তু তার একটা ইতিবাচক প্রভাব থাকবে। আপনার কথার সূত্র ধরেই বলতে চাই যে
নির্বাচনী প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বর্তমান সরকার কার্যকর পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলুক, নতুন কর্মসংস্থান তৈরি হোক, মূল্যস্ফীতি কমে আসুক, স্বল্প আয়ের মানুষ যারা তারা স্বস্তিতে থাকুক। মীর নাসির হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইড। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।